ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার অ্যান্ড হাইব্রিড মডেল। আমরা সি ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার এখানে কনসিডার করব এবং তার করসপন্ডিং হাইব্রিড মডেল আমরা স্কেচ করব। আর এই হাইব্রিড মডেল থেকে বা এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে ট্রানজিস্টরটার কিভাবে কাজ করছে এবং ট্রানজিস্টরের অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে ইনপুট আউটপুট ইম্পিডেন্স, কারেন্ট আর ভোল্টেজ গেন, তার সঙ্গে সঙ্গে পাওয়ার গেন আমাদের আজকে ডিসকাশনের মধ্যে থাকবে। আর এক্সট্রা একটা সার্কিট এখানে পড়ানো হবে, সেটা হচ্ছে এমিটার ফলোয়ার, যেটা কমন কালেক্টর সার্কিটে ব্যবহার করা হয়। এমিটার ফলোয়ার কমন কালেক্টর মোডে কাজ করানো হয় ট্রানজিস্টরকে। এরপরে লাস্টে আমরা ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি অ্যাম্প্লিফায়ার গুলো করবো এখানে। প্রথমে আমরা সি ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার নেব। ট্রানজিস্টর সি ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট আমাদের জানতে হবে বা আমাদের বুঝতে হবে, এবং এটার যাবতীয় অ্যানালিসিস আমরা আজকে করব সি ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার উইথ দ্য হেল্প অফ এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট। তো আমরা প্রথমে হাইব্রিড প্যারামিটার বা এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার জন্য একটা ব্লক ডায়াগ্রাম নিচ্ছি। এটা ইনপুট পোর্ট, দুটো লাইন আছে ইনপুটে। এটা আউটপুট পোর্ট। ইনপুট পোর্টের ভোল্টেজ ডিফারেন্স V1, উপরের দিকে প্লাস নিচে মাইনাস এরকম কনভেনশনালি ধরে নেওয়া হয়। I1 কারেন্ট এখানে এই ব্ল্যাক বক্সে যাচ্ছে। এটা হচ্ছে ব্ল্যাক বক্স যেখানে ট্রানজিস্টরকে বায়াসিং করা আছে। I2 কারেন্ট ঢুকছে এবং আউটপুট পোর্টের যে ভোল্টেজ ডিফারেন্স বা আউটপুট ভোল্টেজ সেটা হচ্ছে V2। যদি আমরা ইকুয়েশনগুলো লিখি তাহলে আমাদের আঁকতে সুবিধা হবে। V1 ইকুয়াল টু HI I1 প্লাস HR V2, আর আউটপুট কারেন্ট I2 ইকুয়াল টু HF I1 প্লাস HO V2। এই দুটো ইকুয়েশনের সাহায্যে আমরা একটা ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের ইকুইভ্যালেন্ট সার্কিট, এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে নিতে পারবো। তো সেটা লেফট হ্যান্ড সাইডে আমরা আঁকছি। প্রথমে আমি এই ইকুয়েশনগুলোকে ম্যাচ করানোর জন্য একটা এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট এখানে এঁকে নিচ্ছি। তারপরে আমরা সি ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের এক্সটার্নাল যে ভোল্টেজ সোর্স বা সিগন্যাল সোর্স এবং আউটপুটে যে লোডটা থাকে সেই লোডটা আমরা এখানে ড্র করব। তো এখানে একটা ভোল্টেজ সোর্স নেওয়া হয়েছে। সেই ভোল্টেজ সোর্সটা তোমরা জানো যে ইনপুটে যে ভোল্টেজ সোর্সটা রাখতে হবে সেটা হচ্ছে এইচ আর V2। এটা হচ্ছে এইচ আর V2, এই হচ্ছে ভোল্টেজ সোর্স। আর এটার ইনপুটে একটা রেজিস্ট্যান্স থাকবে, সেটা হচ্ছে HI ভ্যালুর। একটা কারেন্ট সোর্স আউটপুটে থাকবে, সেই কারেন্ট সোর্সটা কনস্ট্যান্ট কারেন্ট দিয়ে যাবে এবং তার ভ্যালুটা হচ্ছে HF I1। HF
I1। এছাড়াও আউটপুটের যে কারেন্টটা সেটা দুটো লাইনে ভাগ হবে এবং তার ভ্যালুটা হবে রেজিস্ট্যান্স যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 1/HO। এই আউটপুটে যে ভোল্টেজ ডিফারেন্সটা সেটা হচ্ছে V2। আমরা এখানে এই V2 হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। এবার এই হচ্ছে মোটামুটি একটা এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট এই ব্ল্যাক বক্সের করসপন্ডিং। যদি সি অ্যাম্পিভার হয় এবং তার সঙ্গে একটা সিগন্যাল সোর্স লাগানো থাকে, তাহলে সিগন্যাল ভোল্টেজ সোর্সের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্সও থাকবে। সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স আমাদের ইনক্লুড করতে হবে, আর এক্সটার্নাল একটা লোড অ্যাপ্লাই করতে হবে। এখানে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I1, আর এখান দিয়ে যে কারেন্টটা ঢুকছে সেটা হচ্ছে I2, আউটপুটের কারেন্টটা। এবার আউটপুটে যদি একটা লোড অ্যাপ্লাই করো এখানটায়, তাহলে আমরা এখানে লোড জুড়ে দিলাম আউটপুটে, যেটাকে আমরা RL বলছি। আর RL এর মধ্যে দিয়ে যে কারেন্টের ডাইরেকশন সেটা হচ্ছে IL, হুইচ ইজ ইকুয়াল টু মাইনাস অফ I2। তাহলে এখানে IL আর I2-র মধ্যে যেহেতু ডিরেকশনের ডিফারেন্স আছে, সুতরাং আমরা IL ইকুয়াল টু মাইনাস অফ I2 লিখব। কনভেনশনালি I2-কে ভেতরের দিকে বা ব্ল্যাক বক্সের দিকে ডাইরেকশন দেওয়া হয়েছে। আর ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি আমরা RG ধরে নিই ভোল্টেজ সোর্সের, তাহলে এখানে একটা ভোল্টেজ সোর্স রয়েছে, সেটা সিগন্যাল সোর্স বলা হচ্ছে। এই সিগন্যাল সোর্সের যে ভোল্টেজ সিগন্যাল সেটা হচ্ছে VG, এবং তার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে RG, এবং সেটা থেকে একটা সিগন্যাল এই ট্রানজিস্টর পেয়েছে, যেটাকে আউটপুটে অ্যাম্প্লিফাই করে সি অ্যাম্প্লিফায়ার লোডের মধ্যে দিয়ে পাঠিয়ে দেবে। এবার আমরা যদি V2 আর V1 এর পোলারিটি দেখে নিই, বা কনভেনশনাল পোলারিটি যদি আমরা এরকমভাবে দিয়ে দিই, তাহলে উপরের দিকটা আমরা প্লাস রাখবো আর নিচের দিকটা এখানে মাইনাস রাখবো। তাহলে এই হচ্ছে চারটে প্যারামিটার, V1 V2, ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ, আর ইনপুট কারেন্ট আউটপুট কারেন্ট। সঙ্গে সঙ্গে আমরা এখানে লিখে রাখবো যে V2 পোলারিটি অনুযায়ী V2 ইকুয়াল টু মাইনাস I2 RL, কারণ আমরা জানি যে V2 ইকুয়াল টু IL RL। তাহলে সেই IL ইকুয়াল টু যদি আমরা মাইনাস অফ I2 লিখি, তাহলে V2 ইকুয়াল টু হবে মাইনাস I2 RL। এই ইকুয়েশনটা আমরা পরে ব্যবহার করব, এটা আমাদের ব্যবহার করতে হবে, সেই জন্য আমরা লিখে রেখে দিলাম এখানে। তাহলে মোটামুটি এখানে একটা ট্রানজিস্টর, সেটাকে বায়াসিং করার পরে সে যখন অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে, তার জন্য তাকে একটা ভোল্টেজ সিগন্যাল সোর্স থেকে সিগন্যাল অ্যাপ্লাই করা হয়েছে ইনপুটে, এবং সেটা লোড রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট পাঠানোর ফলে একটা অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরও পাওয়া যাবে। এই হচ্ছে তার ফ্যাক্টর। এখান থেকে আমরা এই ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারটার বিভিন্ন রকম প্যারামিটার, সেগুলোকে আমরা বার করব। যেরকম ধরো ইনপুট ইম্পিডেন্স, কারেন্ট গেন, ভোল্টেজ গেন, পাওয়ার গেন এবং আউটপুট ইম্পিডেন্স, এই প্যারামিটারগুলো এখান থেকে বার করতে হবে। আমরা প্রথমে এটার ইনপুট ইম্পিডেন্সটা বার করার চেষ্টা করব, যেটা খুব ইম্পর্টেন্ট।
কারণ ইনপুট ইম্পিডেন্স যদি বার করতে পারো তাহলে সেটার সাহায্যে অন্যান্য প্যারামিটারগুলো বার করতে খুব সুবিধে হবে। তাহলে ইনপুট ইম্পিডেন্সটা আগে বার করি আমরা। ইনপুট ইম্পিডেন্স এটা ডিফাইন করা হয় কিভাবে? ম্যাথমেটিক্যালি এটাকে জেড আইএন লেখা হচ্ছে এবং ইনপুট ইম্পিডেন্স জেড আইএন ইকুয়াল টু হয় একদম সোজাসুজি V1 বাই I1, অর্থাৎ ইনপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট। তাহলে এই যে সিগন্যাল সোর্স থেকে আরজি নিজস্ব ইন্টারনাল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সিগন্যালটা যখন পাস করাচ্ছে, তখন এই ভোল্টেজ সোর্সটা বা সিগন্যাল সোর্সটা কি ধরনের রেজিস্ট্যান্স ফিল করছে সেটাকে বলা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স। অথবা সোজা কথা বললে যে আমরা এই দুটো পয়েন্টের মধ্যে যে এসি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পাবো সেটাকেই বলা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স। এবং এই ইনপুট ইম্পিডেন্সটা লোড হিসাবে এই যে সিগন্যাল সোর্স এর উপর পড়বে, কারণ সিগন্যাল সোর্সটা সরাসরি ইনপুট ইম্পিডেন্সের সঙ্গে কানেক্ট করা আছে বলে ভাবা যেতে পারে। এবার দেখো এই যে V1টা রয়েছে, এই V1 এর এক্সপ্রেশন আমাদের এর মধ্যে লিখে দিতে হবে। V1টাকে এর মধ্যে লিখে দেবো। তাহলে দেখো কত হবে। V1 যদি লিখে দিই, এখানে হবে HI1 প্লাস HR V2 বাই I1। এবার এই I1 দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই, ডিভাইড করে দেওয়ার পরে কত হবে দেখো, প্রথমটাই হচ্ছে HI, তারপরে প্লাস HR মাল্টিপ্লাইড বাই V2 বাই I1। এই V2 বাই I1টা খুব ইম্পর্টেন্ট। এই V2 বাই I1টা আমরা কিভাবে বার করবো একটু খেয়াল করো। অলরেডি V2-র এক্সপ্রেশন আমাদের জানা রয়েছে, V2 ইকুয়াল টু মাইনাস অফ I2 RL। এটাকে কিন্তু ব্যবহার করব এই ইকুয়েশনটাকে। তাহলে আমরা যদি V2 বাই I1টাকে বার করতে পারি তাহলে ইনপুট ইম্পিডেন্স বার হয়ে যাবে এমনি। এখান থেকে আমরা এই ইকুয়েশনটা থেকে V2 ইকুয়াল টু মাইনাস I2 RL ইকুয়েশন থেকে I2-র এক্সপ্রেশনটা বার করে নিলাম আমরা। ধরো I2 ইকুয়াল টু হলো এখানটাই মাইনাস V2 বাই RL, মাইনাস V2 বাই RL। এবার এই মাইনাস V2 বাই RL ডান দিকে আমরা একই রকম টার্ম রেখে দিলাম, কোনো ডিফারেন্স নেই, কিন্তু লেফট সাইডে I2 যে এক্সপ্রেশনটা ছিল সেই এক্সপ্রেশনটার মধ্যে পুট করে দেবো এখান থেকে। তাহলে কত হবে HF I1 প্লাস HO V2, এই হলো। এটা ইকুয়াল টু মাইনাস ডান দিকের অংশটা যেহেতু অ্যাজ ইউজুয়াল থেকে গেল, সুতরাং এটা নিয়ে কোনো সমস্যার কিছু নেই। এবার দেখো এখানে একটা V2 রয়েছে আর এই ডান দিকে একটা V2 রয়েছে। এই দুটো V2কে আমরা কমন নিয়ে নেব, একদিকে নিয়ে এসে সমান চিহ্নের একদিকে নিয়ে এসে কমন নিয়ে নেব। তাহলে মাইনাস V2 যদি কমন নিয়ে নিই কত পড়ে থাকবে, মাইনাস V2 কমন নিয়ে নিলে পড়ে থাকবে 1 বাই RL, 1 বাই RL, আর তার সঙ্গে সঙ্গে মাইনাস HO, মাইনাসটা তো কমন নিয়েছি সুতরাং প্লাস HO পড়ে থাকবে। এটা হলো HF I1, HF I1। আমাদের টার্গেট কি, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা আছে V2 বাই I1, এটা আমরা বার করব। দেখো এই ইকুয়েশন থেকে খুব সহজেই V2 বাই I1টা বার হয়ে যাচ্ছে। তাহলে V2 বাই I1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস
এইচ এফ বাই এইচ ওটা আগে লিখলাম, কোনো প্রবলেম নেই, প্লাস 1/RL, 1/RL। এই যে V2/I1 টার্মটা বেরোলো, এটা আমাদের মনে রাখতে হবে অন্যান্য এক্সপ্রেশনের ক্ষেত্রেও আমরা ব্যবহার করব। সুতরাং এটা এখান থেকে ডিলিট করবো না, এটা রেখে দেবো। এই ইকুয়েশনটা আমাদের বারবার ব্যবহার করতে হবে। যাই হোক, আমরা ইনপুট ইম্পিডেন্সের ক্ষেত্রে আপাতত ব্যবহার করি, অন্যান্য জায়গায় আমরা দেখব সেটা কি হয়। HI প্লাস HR মাল্টিপ্লাইড বাই, এই এক্সপ্রেশনটা পুরোপুরি আমরা লিখে দেবো। V2/I1টা যেহেতু এখান থেকে বার করা হয়ে গেছে এই জায়গাটায়, তাহলে মাইনাস HF বাই HO 1 প্লাস HO প্লাস 1/RL। এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জমেন্ট করি বা একটু সহজভাবে লেখার চেষ্টা করি, তাহলে মাইনাস সাইনটা চলে আসবে এদিকে, আর এখানে চলে আসবে 1 প্লাস HORL নিচে, আর উপরে চলে আসছে প্রথমত HR, তারপরে HF, আর একদম নিচে যে এলসিএম হিসাবে RL ছিল সেই RLটা এখানে চলে আসবে। তাহলে এই হচ্ছে ইনপুট ইম্পিডেন্স অফ দ্য ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার। এবার এই ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারের ইনপুট ইম্পিডেন্স একটু তোমরা খেয়াল করলে বুঝতে পারবে যে এটা কিন্তু লোডের উপরেও ডিপেন্ড করে। এরকম নয় যে ইনপুটের যে ইম্পিডেন্স সেটা শুধুমাত্র ইনপুট সার্কিটটার উপরেই ডিপেন্ড করছে, আউটপুটের সার্কিটের কোনো প্যারামিটারের উপর ডিপেন্ড করছে না, এরকম কিন্তু নয়। এখানে RL আউটপুটে লাগানো আছে, সেই RL আউটপুটে কানেক্ট করা সত্ত্বেও এখানে ইনপুট ইম্পিডেন্স জেড এর মধ্যে এই RL এখানে দেখা যাচ্ছে, এই RL কিন্তু এখানে আছে। সুতরাং ইনপুট ইম্পিডেন্স লোডের উপরেও ডিপেন্ড করে, আর অন্যান্য এইচ প্যারামিটারের উপর তো ডিপেন্ড করছি। এবার এই যে ডেরিভেশনটা এখানে করা হলো, এইটার মধ্যে কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। তাহলে আমরা আবার এর পরের টপিকে চলে যাব। এরপরে আমরা বার করবো কারেন্ট গেইন। কারেন্ট গেইন কি করে বার করবো দেখো। ধরো আমরা কারেন্ট গেইন বার করছি। কারেন্ট গেইন AI ইকুয়াল টু কি করা হবে, জাস্ট গেইন বলতে আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, খুব সোজা। আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট হচ্ছে কারেন্ট গেইন। ভোল্টেজ গেইন যদি বলে তাহলে V2/V1, এখানে I2/I1 নেওয়া হলো কারেন্ট গেইন হিসেবে। এরপরে আমরা ভোল্টেজ গেইন বার করবো, সেখানে V2/V1 তোমরা দেখতে পারবে। এবারে এই যে I2/I1 করা হলো, এখানে যে I2 এক্সপ্রেশন আছে সেটা আমরা বসিয়ে দেবো। এই I2 এক্সপ্রেশন, I2 ইকুয়াল টু HF/I1 প্লাস HO/V2, এই এক্সপ্রেশন এখানে ব্যবহার করা হবে। তাহলে I2 ইকুয়াল টু হলো HF/I1 প্লাস HO/V2, এই এক্সপ্রেশন আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা I1 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, কত হচ্ছে HF পাওয়া যাচ্ছে, তার সঙ্গে পাওয়া যাচ্ছে HO/V2/I1। আশ্চর্য একটা ব্যাপার দেখো, এই যেটা আমরা মনে রাখবো বলে মনে করেছিলাম, এই যে এক্সপ্রেশনটা, সরি এই যে উপরের এক্সপ্রেশনটা, এটা মনে রাখবো বলে আমরা ঠিক করে রেখেছিলাম, এইটা কিন্তু কাজে লাগছে এখানটায়। তাহলে V2/V1 এই যে ব্র্যাকেটের টার্মটা, এটা যদি লিখে দিই তাহলে কারেন্ট গেইনটা বার হয়ে যাবে। সুতরাং এটা যদি একবার বার করে ফেলতে পারো, এটা অনেক জায়গায় এটার ব্যবহার রয়েছে। তাহলে HF মাইনাস
এইচও, এই মাইনাসটাকে আগে ইনক্লুড করে দিলাম, তাহলে উপরে থাকবে এইচ এফ বাই, জাস্ট এখানে এক্সপ্রেশনটা এর মধ্যে বসিয়ে দিতে হবে, এইচ এফ বাই এইচও প্লাস 1/RL। এবার অ্যালজেব্রাইক ক্যালকুলেশন করলেই হবে। এই যে ক্যালকুলেশনটা, এটা মোটেও জটিল ক্যালকুলেশন নয়। এরপরে এইচ এফ মাইনাস, এখানে দেখো এইচ ও হবে, এইচ এফ হবে, আর এলসিএম নিচে সব থেকে নিচে একটা আরএল বেরোবে, সেই আরএলটা উপরে চলে আসছে, আরএল আর নিচে এইচ ও আরএল প্লাস 1 হয়ে যাচ্ছে, প্লাস আবার এলসিএম করো, করার পরে দেখো এইচ ও আরএল প্লাস 1টা এখানে এলসিএম হিসাবে দেখা যাচ্ছে, তাহলে এইচ ও আরএল প্লাস 1, এইচ এফটাকে মাল্টিপ্লিকেশন করো, এইচ এফ এইচ ও আরএল প্লাস এইচ এফ মাইনাস এইচ ও এইচ এফ আরএল। এবার একই এক্সপ্রেশন দুবার এসছে এবং তারা পজিটিভ নেগেটিভ আছে, সুতরাং এটাকে ক্যান্সেল আউট করে দাও, করে দেওয়ার পরে যেটা হবে বাকি থাকবে অবশিষ্ট অংশটা হচ্ছে এইচ এফ বাই এইচ ও আর এল প্লাস 1। এই হচ্ছে কারেন্ট গেইন। তাহলে কারেন্ট গেইনটাও আমরা বার করে ফেলতে পারলাম। এবার আমরা ভোল্টেজ গেইন এর এক্সপ্রেশন বার করব। এখানে একটা জায়গা করে নিই ভোল্টেজ গেইনের এক্সপ্রেশনের জন্য। যেরকম কারেন্ট গেইনকে এ আই লেখা হচ্ছে, ভোল্টেজ গেইনকে এ ভি লেখা হবে, এবং এইটা V2/V1 হবে ভোল্টেজ গেইন, V2/V1। V2টা অ্যাজ ইউজুয়াল রেখে দেওয়া হলো, কিন্তু আপনি আউটপুট গুলোকে কি 2 লিখছেন আর ইনপুট গুলোকে 1 লিখছেন? ঠিক বলেছো, আউটপুট গুলোকে 2 লিখছি, ইনপুট গুলোকে 1 লিখছি। এই ফিগারটা দেখে নাও, এই ফিগারটা দেখো, এই যে এটা, এই দেখো I1, হ্যাঁ, এখানে I2, এটা V2, এটা V1, হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে আউটপুট আর ইনপুটটাকে আমি 1 আর 2 দিয়ে লিখছি। যে কেউ আই দিয়ে লিখতে পারে আর ও দিয়ে লিখতে পারে, ইনপুটটাকে আই, আউটপুটটাকে ও দিয়ে লিখতে পারে, লিখলেই হলো, কোনো ব্যাপার নেই সেটা। এখানে আমি আইটা লিখতে চাইছিলাম না, তার কারণ হচ্ছে আই লিখতে গেলে একটা এক্সট্রা এই পয়েন্ট উপরে দিতে হয়, সেই জন্য মানে আই লেখার থেকে 1টা লেখা ইজি মনে হচ্ছে, সেই জন্য। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে V2/V1 হচ্ছে ভোল্টেজ গেইন। এবার এখানে দেখো V1 এর এক্সপ্রেশন তো লেখা আছে, সেই এক্সপ্রেশনটা আমরা বসিয়ে দেবো এই জায়গাটায়। তাহলে V1 = HI1 প্লাস HR V2, এই এক্সপ্রেশন আমরা বসিয়ে দেবো। আর V1 বসিয়ে দেওয়ার পরে V2 কিন্তু আইডেন্টিক্যাল থাকছে, উপরে এটা পদ বদলাইনি আমি। তাহলে V1 এর এক্সপ্রেশন হচ্ছে HI1 প্লাস HR V2। এবার যদি V2 দিয়ে আমরা উপর নিচে ভাগ করে দিই, তাহলে উপরে কত পড়ে থাকে 1, আর নিচে কত পড়ে থাকে I1/V2 প্লাস HR। এখানে খেয়াল করো I1/V2 এটা কিন্তু অলরেডি আমরা বার করেছি, কারণ V2/I1 বার করা আছে, এই যে এটা, যে এখানে স্কোয়ার করে দিয়েছিলাম, এখানটায় রেক্ট্যাঙ্গেলের মধ্যে রেখে দিয়েছিলাম V2/I1, এখানে আছে I1/V2, এই যে I1/V2। তাহলে এই টার্মটা আবার আমরা এখানে ব্যবহার করব, এই জায়গাটা ব্যবহার করব, এবং বসিয়ে দিলেই ভোল্টেজ গেইন বার হয়ে যাবে। তাহলে I1/V2 এটার এক্সপ্রেশন ব্যবহার করা হচ্ছে এর মধ্যে 1/HI
I1 বাই V2 ভ্যালু হচ্ছে একটা মাইনাস সাইন থাকবে, HO প্লাস 1 বাই RL, ক্যাপিটাল RL ছিল এখানটায়, সরি, না, V2 বাই I1 হচ্ছে এখানে V2 বাই I1 HF বাই HO প্লাস 1 বাই RL ছিল। তাহলে এটা তো আমাকে উল্টিয়ে লিখতে হবে, এটাকে উল্টিয়ে লিখলে উপরে হবে HO RL প্লাস 1, HO RL প্লাস 1 হবে এখানটায়। HO প্লাস 1 বাই RL এটা হবে। এটাকে ইনভার্স করতে হবে, মানে আমরা V2 বাই I1 আগে পেয়েছিলাম, এখন I1 বাই V2 লিখছি, সেই জন্য ইনভার্স করে লিখছি। তাহলে HFটা নিচে প্লাস HR। এবার অ্যালজেব্রাইক ম্যানিপুলেশন এখানে করলেই চলে যাবে। আর এটা খুব সহজে যদি আমরা এলসিএম করে উপরে নিয়ে যাই HFটাকে, তাহলে এটা হচ্ছে কত, HF RL উপরে, নিচে হচ্ছে মাইনাস HI HO RL মাইনাস HI প্লাস HR HF RL, সরি এই আর নয়, ক্যাপিটাল আর লিখেছি, তাহলে RL এইটা হবে। কারণ এই দেখো এখানে 1 বাই RL আছে, এই 1 বাই RLটা অ্যাকচুয়ালি তো উপরে আবার চলে যাবে, RLটা উপরে চলে যাবে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা RL আছে আর এখানে একটা RL আছে, তাহলে কমন চলে যাবে এটাই। এই RLটাকে কমন নেওয়ার পরে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা পড়ে থাকে সেই টার্মটাকে আমরা বলবো ডেল্টা, এই টার্মটাকে আমরা বলবো ডেল্টা H। তাহলে এই এক্সপ্রেশনটা যেটা হবে, আমি মাইনাস সাইনটা আগে নিয়ে নিচ্ছি, HF RL বাই HI। HI কেন হলো, এটা মাইনাস ছিল, এই মাইনাসটা আগে নিয়ে নিয়েছি আমরা এই জায়গাটায়, সুতরাং ওই মাইনাসটা হবে না, HI এর সামনে প্লাস দেখা গেল। তারপরে RLটাকে কমন নিচ্ছি, RLটাকে কমন নিলে যেটা পড়ে থাকে ব্র্যাকেটের মধ্যে সেটা হচ্ছে ডেল্টা H। তাহলে আমরা ডেল্টা H নতুন একটা টার্ম এখানে আমদানি করলাম, সেই ডেল্টা H ইকুয়াল টু কত হচ্ছে, HI HO মাইনাস HR HF, এটা হবে। লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে এখানে মাইনাস সাইনটা কিন্তু একটা এক্সট্রা নিয়ে নেওয়া হয়েছে, কমন নেওয়া হয়েছে, সেই জন্য সাইনটা এখানে উল্টে গেল, এটা যেটা প্লাস ছিল এটা গিয়ে এখানে নেগেটিভ হয়ে গেছে দেখো। তাহলে আমরা এইভাবে ভোল্টেজ গেইনটাকে বার করলাম। এবার আমরা আউটপুট রেজিস্ট্যান্সটাকে বার করব। আউটপুট রেজিস্ট্যান্স এটা একটু অন্যরকম, সেই জন্য তোমাদের খেয়াল রাখতে হবে যে আউটপুট রেজিস্ট্যান্সের এক্সপ্রেশন কিভাবে আমরা বার করব। কিছু জিনিস এখান থেকে আমরা ইরেজ করে দিচ্ছি, মুছে দিচ্ছি, কারণ এই ফিগারটাকে ইউজ করব, সেই জন্য ফিগারের নিচে আমাদের এক্সপ্রেশনটা লিখলে সুবিধা হবে, যে কোনো ম্যাথামেটিক্যাল ইকুয়েশন লিখলে সুবিধা হবে, সেই জন্য আমরা এখানে করব, ফিগারের কাছাকাছি এক্সপ্রেশনটা তৈরি করব। আউটপুট রেজিস্ট্যান্স কিভাবে বার করা হবে, আউটপুট রেজিস্ট্যান্স বার করার সময়
আমরা আউটপুট রেজিস্ট্যান্সকে আমরা জেড ও দিয়ে লিখব। জেড হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স, আর এটাকে V2 বাই I2 দিয়ে লেখা হবে। যেরকম ইনপুট ইম্পিডেন্সটাকে আমরা লিখেছিলাম V1 বাই I1, সেরকম আউটপুট ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্সটাকে আমরা লিখব V2 বাই I2 দিয়ে। তাহলে আউটপুট রেজিস্ট্যান্স ZO ইকুয়াল টু কত হবে? V2 বাই I2, V2 বাই I2, এটা আমরা করব। কিন্তু এটা করার আগে আমরা একটা জিনিস ধরে নেব, সেটা হচ্ছে এই যে ভিজিটা, যে সিগন্যাল ভোল্টেজটা, সেটা খুব কম বলে ধরে নিচ্ছি আমরা, এবং এটা নেগলিজিবলি স্মল, টেন্স টু 0 ধরে নিচ্ছি। ভিজি টেন্স টু আমরা 0 ধরে নিচ্ছি। যেহেতু সিগন্যাল ভোল্টেজটা খুব কম ধরা হয়, সিগন্যালটা খুব উইক থাকে, সেই জন্য ভিজি টেন্স টু 0 ধরা যেতে পারে। এবং এর পরেই আমরা ইনপুটে কেভিএল অ্যাপ্লাই করব। ইনপুটে যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কত হবে? ভিজি which is equal to 0 or tends to 0 equal to, দেখো এখানটায় ভিজিটা পাওয়ার সোর্স, এখান থেকে আরজির মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা কিন্তু I1, পুরো এই এখান দিয়ে যে কারেন্টটা ঘুরছে সেটা কিন্তু I1। তাহলে এখানটায় যেটা হবে সেটা হচ্ছে আরজি মাল্টিপ্লাইড বাই I1 হবে। প্রথমে আরজির মধ্যে দিয়ে ড্রপ, তারপরে HI এর মধ্যে দিয়ে ড্রপ হবে, সেটা হবে HI I1, HI I1, এটা হলো। আর তার সঙ্গে এইটার যে ভোল্টেজ ড্রপ, এই যে ভোল্টেজ সোর্সটা যে ভোল্টেজ ড্রপ পড়েছে সেটা হচ্ছে HR V2। ব্যাস, এটা হলো। এখান থেকে আমরা I1 এর এক্সপ্রেশন বার করে নেব। এখান থেকে কিসের এক্সপ্রেশন বার করব? I1 এর এক্সপ্রেশনটা এখানে বার করে নেব। I1 এর এক্সপ্রেশন কি করে বার করা হবে? এই টার্মটা আর এই নেক্সট টার্মটা থেকে I1টাকে কমন নিতে হবে। কমন হিসাবে পড়ে থাকবে আরজি প্লাস HI। তাহলে I1 ইকুয়াল টু মাইনাস HR V2 বাই আরজি প্লাস HI, এটা হলো। আর আমরা জানি যে এই I2 এক্সপ্রেশন বসাতে হবে, সুতরাং I2টা এখান থেকে নিয়ে এসে বসিয়ে দেবো। এই I2 এখান থেকে নিয়ে এসে বসিয়ে দেবো। তাহলে I2 কত হবে? I2 ইকুয়াল টু HF I1 প্লাস HO V2, আবার লিখে নিলাম এটা। এই যে I1টা দেখতে পাচ্ছ, এই I1টা কিন্তু এখন কাজে লাগবে না, কারণ এর মধ্যে I1 নেই। সুতরাং এই যে I1টা বার করে রেখেছি আগে থেকে কেভিএল অ্যাপ্লাই করে, সেইটা এর মধ্যে পুট করে দেবো, এই জায়গাটায় পুট করে দেবো। কত হবে? HF মাল্টিপ্লাইড বাই মাইনাস অফ HR V2 বাই RG প্লাস HI প্লাস HO V2। এবার খেয়াল করে দেখো, এর মধ্যে যে ভ্যারিয়েবলটা আছে, মানে এই লাস্ট লাইনে যে ভ্যারিয়েবলগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে এই I2 আর একটা হচ্ছে V2। এই দুটোর যদি আমরা ডিভিশন করতে পারি তাহলে আমরা জেডও পেয়ে যাব। কিন্তু তাহলে লাস্ট লাইন থেকে জেডওটা পাওয়াটা খুব সুবিধা। এখানে কি করব আমরা? এই যে V2টা আছে, এই V2টা এর মধ্যেও রয়েছে, এই V2টাকে কমন নেব ডান দিকে। কমন নিয়ে V2 বাই আমরা I2 এখান থেকে বার করে ফেলবো, খুব সহজে বার করে ফেলবো। তাহলে V2 বাই I2 কত হবে দেখো? V2 বাই I2 হবে এখান থেকে RG প্লাস HI, যেটা নিচে আছে সেটা উপরে উঠে যাবে,
আর নিচে হবে, যদি আমরা এলসিএমটা একসঙ্গে করে দিই তাহলে আর জি এইচও প্লাস এইচ আই এইচও মাইনাস এইচ এফ এইচ আর, এইচ এফ এইচ আর। এবার এই এক্সপ্রেশনটার নাম হচ্ছে ডেল্টা এইচ। তোমরা একটু দেখে নাও, ডেল্টা এইচ, এই যে এইচ আই এইচও আর এইচ এফ এইচ আর, এটাকে বলে ডেল্টা এইচ। তাহলে আমরা এই জায়গাটা যদি ডেল্টা এইচ বসিয়ে দিই তাহলে এক্সপ্রেশনটা ছোট দেখতে হবে, এটা আমরা করতেই পারি। এইভাবে আমরা আউটপুট ইম্পিডেন্স এখান থেকে বার করে ফেললাম। এবার কেউ যদি বলে পাওয়ার গেন কত হবে, পাওয়ার গেনটাকে বলা হয় এপি। তাহলে পাওয়ার গেনটা বোঝা খুব সহজ, তার কারণ হচ্ছে আউটপুট পাওয়ারটা V2 মাল্টিপ্লাইড বাই I2 আর ইনপুট পাওয়ার V1 মাল্টিপ্লাইড বাই I1। এবার দেখো এইটুকু হচ্ছে কারেন্ট গেন আর প্রথম অংশটুকু ভোল্টেজ গেন। তাহলে আমরা যদি এরকম বলি এটাকে এভি মাল্টিপ্লাইড বাই এআই, তাহলে আগে তো এভি আর এআই বার করে রাখা আছে, এই দুটোর এক্সপ্রেশন বসিয়ে দিলেই এপি বা পাওয়ার গেন খুব সহজে বার হয়ে যাবে। তাহলে ভোল্টেজ গেন বার করা রয়েছে এটা, আর তার সঙ্গে সঙ্গে কারেন্ট গেনও আমাদের বার করা রয়েছে। এই দুটো এক্সপ্রেশন মাল্টিপ্লিকেশন করলেই ভোল্টেজের গেন আর কারেন্ট গেন মাল্টিপ্লিকেশন করার পরে আমরা পাওয়ার গেন পেয়ে যাব। আচ্ছা, এবার তোমাদের এই অংশটুকুর ওপর যে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো করো তোমরা, যেগুলো বুঝতে পারোনি। স্যার প্রথমে যে বের করেছিলেন কি ওটা ইম্পিডেন্স, জানো? হ্যাঁ বলো, একটু জোরে বলো। প্রথমে ওই ইম্পিডেন্সের নামটা কি ছিল? ওই জেড জিরো তো বের করেছিলাম, লাস্টে রেজাল্ট এসেছিল আরএল দিয়ে আর কিছু একটা ইনপুট দিয়ে, তাই তো? জেড জিরোর এক্সপ্রেশনটা বলছো? হ্যাঁ হ্যাঁ, ওই প্রথমে যেটা বের করেছিলাম, মানে বের করেছিলেন আপনি, সেটা তো ম্যাথ এই তো, থেকে নিয়েছিল এটা তো, এটা। আচ্ছা, এটা জেড জিরো। হ্যাঁ, না জেড জিরো, আউটপুট ইম্পিডেন্স। হ্যাঁ বলো, এটা কি অসুবিধা? না স্যার সেই ইনপুট ইম্পিডেন্স বার করেছিলেন না প্রথমে, ইনপুট ইম্পিডেন্স। ইনপুট ইম্পিডেন্স, হ্যাঁ, ইনপুট ইম্পিডেন্স তো এখানেই বার করেছিলাম, সেটা ডিলিট করে দিয়েছি। তো স্যার ওইটাই বলেছিলেন না যে হচ্ছে ইনপুটের সঙ্গে আউটপুটের হচ্ছে আরএল এর সঙ্গে নির্ভর করছে। হ্যাঁ, আমি ইনপুট ইম্পিডেন্সের এক্সপ্রেশনটা আরেকবার লিখছি। ঠিক আছে, হ্যাঁ বলো, তুমি কোশ্চেনটা করো, আমি ততক্ষণে এটা লিখি। বলছি যে স্যার ওটা ওই আর এ না না ইনপুট ইম্পিডেন্স যেটাই নিজের ইম্পিডেন্সের সঙ্গে আউটপুট এইচ আরএল আর এর সঙ্গেও তো নির্ভর মাইনাস, করছে। হ্যাঁ এইচ আর, তো এখানে এখানে স্যার তো এইচ এফ হচ্ছে আর এল এর উপর ডিপেন্ড করে, তাই বলেছিলাম, বাই হ্যাঁ 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 1 প্লাস এইচ ও আর এল। হ্যাঁ বলো এবার। স্যার এ তো তাহলে ইনপুট ম্যাথামেটিক্যালি ইম্পিডেন্স আর দেখলাম এল যে এর উপর ডিপেন্ড করে। আবার হ্যাঁ আউটপুট ইম্পিডেন্সের ব্যাপারটা দেখো, আউটপুট ইম্পিডেন্স এই যে জেড ও, একটু ভালো করে দেখো জেড ওর এক্সপ্রেশনের মধ্যে দেখো এইটা কি জিনিস আছে, আর জি। আর জি কোথাকার? আর জি কিন্তু ইনপুটের, আর জি দেখো ইনপুটের, ইনপুট এইটার উপর ডিপেন্ড করছে। সুতরাং ইনপুট আর আউটপুট এটা কিন্তু কানেক্টেড, হ্যাঁ, এটা কিন্তু ডিসকানেক্টেড নয়। সে তো স্বাভাবিক খুব, কারণ আমরা ট্রানজিস্টারে যখন ভোল্টেজটা দিই তখন ইনপুট এবং আউটপুটের সঙ্গে যোগাযোগ রয়েছে। এই ইকুইভ্যালেন্ট সার্কিট দেখে হয়তো মনে হতে পারে যে আউটপুটের সঙ্গে ইনপুটের যোগাযোগ নেই বা উল্টোটা, কিন্তু আউটপুট ইম্পিডেন্সের মধ্যে
দেখা যাচ্ছে আরজি আছে, আবার ইনপুট ইম্পিডেন্সের মধ্যে আরএল আছে, দুটোই দুটোর উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, এবার আমরা এমিটার ফলোয়ারে চলে যাব। এমিটার ফলোয়ার, এটা একটা নতুন জিনিস। অ্যাকচুয়ালি সিসি অ্যাম্পলিফায়ারকে বলা হয় এমিটার ফলোয়ার। কেন এরকম বলে? কমন কালেক্টর মোডে ট্রানজিস্টরকে যদি ব্যবহার করা হয়, আমরা একটা চার্ট আগে দেখে নেব। কমন কালেক্টর মোডে দেখো ভোল্টেজ গেন এভি সেটা লো হয়। লো মানে সেটা একের কাছাকাছি, অর্থাৎ ইনপুটের ভোল্টেজ আর আউটপুটের ভোল্টেজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল যদি ভোল্টেজ গেন 1 হয়। এবং কমন কালেক্টর মোডের আরেকটা প্রপার্টি হচ্ছে ইনপুট ইম্পিডেন্স ভেরি হাই, কিন্তু আউটপুট ইম্পিডেন্স ভেরি লো হয়। তুলনামূলক যদি সি অ্যাম্পলিফায়ার হয় বা সি মোডে ট্রানজিস্টরকে কাজ করানো হয়, কারেন্ট গেন হাই হবে, ভোল্টেজ গেন হাই হবে, কিন্তু ইনপুট আর আউটপুট ইম্পিডেন্স এটাই দুটোই মিডিয়াম হচ্ছে, মাঝামাঝি হচ্ছে। কমন বেস মোডে কারেন্ট গেন লো হয় বা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হয়, ইনপুট কারেন্ট আর আউটপুট কারেন্ট প্রায় সমান, ভোল্টেজ গেন এখানে হাই হবে, জাস্ট লাইক সি অ্যাম্পলিফায়ার এখানে যেরকম হাই হয়েছে এটাও তাই। আর কমন বেসে ইনপুট ইম্পিডেন্স লো হয়েছে, যেটা কিন্তু কমন কালেক্টর থেকে ঠিক উল্টো, কিন্তু আউটপুট ইম্পিডেন্সটা এখানে লো এর জায়গায় কমন কালেক্টরে যেটা লো আছে, আউটপুট ইম্পিডেন্স এখানে কমন বেসের ক্ষেত্রে হাই হয়ে গেছে। আমরা এখন কমন মনে রাখতে হবে স্যার, হ্যাঁ হ্যালো, এই ক্ষোভটা মনে রাখতে হবে স্যার। হ্যাঁ একটু মনে রাখতে হবে, এই চার্টটা একটু মনে রাখতে হবে। তাহলে কমন কালেক্টর মোডে যদি কাজ করাই আমরা ট্রানজিস্টরকে, স্যার মনে রাখার কোনো টেকনিক নেই স্যার? না, আমার জানা নেই, থাকতে পারে, নিজেরা তৈরি করে নিতে হবে টেকনিক। হ্যাঁ, এটা আসলে তুমি যখন আরো বেশি ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার নিয়ে কাজ করবে তোমার এমনি মনে থাকবে। আমরা এই সিইটা মনে রাখবো, হ্যাঁ সিইটা বেশি করে মনে রাখবো। আর সিইটাকে মনে রাখলেই তার রেফারেন্স হিসাবে এই সিবি আর সিসি যেগুলোকে খুব কম ব্যবহার করা হয় এগুলো এমনি মনে থেকে যাবে এর রেফারেন্স অনুযায়ী। কারণ সার্কিটটা দেখে তোমার এটা পরিষ্কার হয়ে যাবে কেন এই কমন বেসে, ধরো একটা মাঝ থেকে একটা প্রশ্ন নিলাম মাঝখান থেকে, যে কমন বেস মোডে কেন এই কারেন্ট গেনটা লো, অর্থাৎ ইনপুট কারেন্ট কেন আউটপুট কারেন্টের সঙ্গে সমান হয়, এটার কারণটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। কমন বেস মোডে এটা হচ্ছে ধরো এমিটার, নিচের দিকে বেস, আর এটা কালেক্টর রয়েছে, এরকম ভাবে কমন বেস সার্কিটটা এখানে গ্রাউন্ড করা হয়, এখানে একটা ইনপুটে কারেন্ট দিয়ে দেওয়া হয়, আউটপুটে একটা লোড রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট পাওয়া যায়। তাহলে ইনপুটের কারেন্টটা কোনটা, যেটা এমিটার দিয়ে প্রবেশ করছে, আর কমন বেস মোডে আউটপুটের কারেন্টটা কোনটা, যেটা কালেক্টর দিয়ে চলে যাচ্ছে। এবার তোমরা জানো যে আইই মানে এমিটার কারেন্ট is equal to IB which is very low plus IC, এটা হয়।
যখন এটা অ্যাক্টিভ মোডে কাজ করছে। তাহলে দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু আইসি লিখতে পারি। তাহলে আউটপুট কারেন্ট হচ্ছে আইসি কমন বেস মোডে, আর ইনপুট কারেন্ট হচ্ছে আইই। আইসি আর আইই যদি কাছাকাছি হয় তাহলে কারেন্ট গেইন কি হবে? কারেন্ট গেইন এমনিতেই লো হবে বা 1 এর কাছাকাছি হবে। এখানে দেখো ইনপুট কারেন্টটা আইই, আউটপুট কারেন্টটা কমন বেস মোডে আইসি। তাহলে দুটোর যদি তুমি ডিভিশন করে দাও, রেশিও করো, তাহলে তুমি কারেন্ট গেইন পেয়ে যাবে, হুইচ ইজ ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 1। এখান থেকে বোঝা যাবে। কিন্তু কমন কালেক্টরে হাই কেন, এটা যদি আমরা বোঝার চেষ্টা করি, সরি কমন এমিটারে হাই কেন, আমরা তাহলে এটাকে এইরকম ভাবে আঁকবো। এইটা হচ্ছে কালেক্টর, নিচে এমিটার, আর এখানে হচ্ছে বেস। বেসের মধ্যে দিয়ে ইনপুট কারেন্টটা আসবে, এটা আইবি। আর আউটপুটে কোন কারেন্টটা যাবে? যেটা এমিটার দিয়ে যাবে বা যেটা কালেক্টর দিয়ে যাবে। ধরে নাও কালেক্টর দিয়ে গেল, সেটাই হচ্ছে আউটপুট কারেন্ট। এবার এখানে কারেন্ট গেইন আইসি বাই আইবি করে বোঝানো হবে। তাহলে আইসি তো আইবির থেকে অনেক বড় হয় নর্মাল ফ্যাশনে যদি কাজ করে এটা, বা অ্যাক্টিভ মোডে যদি কাজ করে। তাহলে আইসি যদি আইবির থেকে অনেক বড় হয়, সেক্ষেত্রে কমন এমিটার মোডে এমনিতেই কারেন্ট গেইনটা হাই হয়ে যাবে। তাহলে সার্কিটটা আঁকলেই এটা মোটামুটি তোমার পরিষ্কার হয়ে যাবে, এবং বেসিক আইডিয়া যদি তোমার কাছে থাকে তাহলে এগুলো খুব বেশি ডিরাইভ করা কঠিন হবে না। যাই হোক, আমরা এখন কমন কালেক্টর মোড এটাকে মনে রাখবো যতটুকু মনে রাখা যায়। তাহলে কমন কালেক্টর মোডে এখানে পরিষ্কার যে কারেন্ট গেইনটা হাই এবং ভোল্টেজ গেইনটা লো হবে। কারেন্টটা বেশি করে অ্যাম্প্লিফাই হবে, কিন্তু ভোল্টেজ গেইনটা কমে যাবে। আর বেশি করে মনে রাখতে হবে এখন যেটা প্রয়োজন, সেটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স হাই, আউটপুট ইম্পিডেন্স লো। অর্থাৎ ইনপুটে কারেন্ট অ্যাকসেপ্ট করতে চাইবে না, কিন্তু আউটপুট থেকে প্রচুর কারেন্ট টেনে নেওয়া যাবে, বা লোডের মধ্যে দিয়ে প্রচুর কারেন্ট সে কমন কালেক্টর সাপ্লাই করতে পারবে। এটা মনে রাখতে হবে তোমাকে। এইটুকু মনে রাখলেই এই কমন কালেক্টর সার্কিটের যে এমিটার ফলোয়ার সেটা বোঝা যাবে। এবার আমরা এমিটার ফলোয়ারে চলে আসছি, যে এমিটার ফলোয়ারটা কি। আমরা দেখেছি কমন কালেক্টর মোড মানে হচ্ছে কারেন্ট গেইনটা, এখানে কি দেখা যাচ্ছে, ভোল্টেজ গেইনটা লো এবং অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে ইনপুটের ভোল্টেজ আর আউটপুটের ভোল্টেজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হবে। কমন কালেক্টর সার্কিটটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে কমন কালেক্টর সার্কিট। এটা এমিটার, এখানে দেখো একটা লোড রেজিস্ট্যান্স কানেক্ট করা হয়েছে, আর আউটপুটের এই হচ্ছে ভোল্টেজ। যেহেতু এ ভি ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 1, সেই জন্য ইনপুটের যে ভোল্টেজটা, এই যে ইনপুটের ভোল্টেজ V1 আর এখানে আউটপুটের ভোল্টেজটা V2, এই V2 বাই V1 এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল, আর V2 আর V1 এরা কাছাকাছি হবে। সেই জন্য আউটপুটের ভোল্টেজটা ইনপুটের ভোল্টেজটাকে ফলো করছে, বা কালেক্টর ভোল্টেজটা বেস ভোল্টেজটাকে ফলো করে। এই জন্য এটাকে বলা হয় এমিটার ফলোয়ার। তাহলে যেহেতু এমিটার ভোল্টেজ বা কালেক্টর ভোল্টেজ সবসময় বেস ভোল্টেজকে ফলো করছে, সেই জন্য এটাকে বলা হয় এমিটার ফলোয়ার। এখানে সেটা পরিষ্কার লেখা আছে, দ্য ভোল্টেজ গেইন অফ দ্য সার্কিট ইজ ক্লোজ টু ইউনিটি, সো দ্য আউটপুট ভোল্টেজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু দ্য ইনপুট ভোল্টেজ। ইন আদার ওয়ার্ড, এমিটার ভোল্টেজ অর কালেক্টর ভোল্টেজ ফলোজ দ্য ইনপুট বেস ভোল্টেজ। সেই জন্য এমিটার ভোল্টেজ যেহেতু বেস ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজকে ফলো করছে, সেই জন্য এটার নাম হচ্ছে এমিটার ফলোয়ার। তাহলে এমিটার ভোল্টেজ ইজ ফলোজ দ্য ইনপুট বেস ভোল্টেজ, সেই জন্য এটাকে বলা হচ্ছে এমিটার ফলোয়ার। সেই জন্য এরকম নাম এটাকে করা হয়েছে। এই সার্কিটটা কি কারণে ব্যবহার করা হয়? এটা তো
ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন করতে পারছে না, অর্থাৎ সিগন্যাল ভোল্টেজটাকে বাড়াতে পারছে না আউটপুটে, তাহলে এটা নেয়ার মানে কি? এই অ্যাম্প্লিফায়ারটাকে ব্যবহার করা হয় কেন? এই সিসি অ্যাম্প্লিফায়ারটাকে ব্যবহার করা হয় লাস্ট স্টেজের জন্য। মানে অনেকগুলো স্টেজে যদি ভাগ করা থাকে, একটা সিঙ্গেল অ্যাম্প্লিফায়ার দেখা যাচ্ছে যে কোনো একটা স্মল সিগন্যাল যখন অ্যাম্প্লিফাই করছো, একটা স্মল সিগন্যাল নিলে সেটা একবার অ্যাম্প্লিফিকেশনের পরে একটুখানি বেশি স্ট্রং হলো, তারপরে আবার তুমি আর একটা অ্যাম্প্লিফায়ার নিলে, নিয়ে তার মধ্যে তুমি ফেড করালে, সে আরেকবার অ্যাম্প্লিফাই করলো, করে আরেকটু বেশি এটা সিগন্যালটাকে স্ট্রং করলো বা অ্যাম্প্লিটিউড বাড়িয়ে দিল। এই করতে করতে যখন সাফিসিয়েন্টলি হাই ভোল্টেজে এটা পৌঁছে যাবে বা হাই কারেন্ট দিতে পারবে, সেরকম স্টেজে গিয়ে এটাকে লোডের সঙ্গে কানেক্ট করা হয়। এটাকে লোডের সঙ্গে কানেক্ট করা হয় কারণ লোডটাকে চালানোর জন্য বা সাপ্লাই করার জন্য ঠিকঠাক ভোল্টেজ বা কারেন্টের দরকার। এই যে লাস্ট স্টেজে, এটা যদি লাস্ট স্টেজের অ্যাম্প্লিফায়ারটা হয়, মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ারের মধ্যে লাস্ট স্টেজটা সিসি অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হবে, কারণ লোডে সাধারণত অনেক বেশি কারেন্ট সাপ্লাই করতে হয়, আর তার আগেই ধরো ভোল্টেজটা মোটামুটি অ্যাকুয়ার করে গেছে, যে সাফিসিয়েন্ট ভোল্টেজ দরকার সেটা অ্যাকুয়ার করে গেছে, এবং লোড যদি সরাসরি আমি এখানে কানেক্ট করে দিতাম, তাহলে কি সমস্যা হতো? লোড যখন প্রচুর কারেন্ট টেনে নিত, তখন এই অ্যাম্প্লিফায়ারটা, আগের অ্যাম্প্লিফায়ারটা পুড়ে যেতে পারতো। কিন্তু কমন কালেক্টর যদি এখানে আটকানো থাকে লাস্ট স্টেজে, তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণে এটা কারেন্ট টেনে নিতে পারবে। কারণ হচ্ছে তার আউটপুট ইম্পিডেন্সটা লো হয়। আউটপুট ইম্পিডেন্স লো হওয়ার জন্য খুব সহজে এর মধ্যে দিয়ে কারেন্ট লোডের মধ্যে দিয়ে চলে যাবে, এবং তার জন্য এই লোডের যে এক্সট্রা কারেন্ট একে দিতে হচ্ছে, তার জন্য ইনপুট ইম্পিডেন্সের বেশি থাকার জন্য কোনো আগের অ্যাম্প্লিফায়ারগুলোর উপরে চাপ পড়বে না বা বেশি কারেন্ট এখান থেকে টানার চেষ্টা করবে না। তাহলে এটা একটা বাফার এর চেষ্টা করছে, বাফারিং এর কাজ করছে এটা, যে লোডকে প্রচুর কারেন্ট সাপ্লাই করে দিচ্ছে, কিন্তু ইনপুটের উপরে যে সার্কিটগুলো আছে তাদের উপর কোনো রকম কারেন্টের লোড বেশি পড়তে দিচ্ছে না। এই জন্য এটা বাফার স্টেজ বলা হয় এই সার্কিটটাকে, এই সিসি অ্যাম্প্লিফায়ারকে। সাধারণত যখন লোড বা যে কোনো ট্রান্সডিউসার চালানো হয় বা যন্ত্র চালানো হয়, সেখানে প্রচুর কারেন্ট টেনে নেয় সে। এই ধরনের লোড যদি প্রচুর কারেন্ট টেনে নেয়, তার জন্য কি হতে হবে? আউটপুটের যে ইম্পিডেন্সটা সেটা লো হতেই হবে, কারণ লো ইম্পিডেন্স না হলে কারেন্ট সে সাফিসিয়েন্টলি অ্যাবজর্ব করে নিতে পারবে না, এবং এই বেশি অ্যাবজর্ব করতে গিয়ে এই কারেন্ট যদি লোড বেশি টেনে নেয়, এবং তার আগের স্টেজগুলো থেকে যদি কারেন্টটা বেশি এই অ্যাম্প্লিফায়ারটা এখান থেকে শুষে নেয়, তাহলে আগের অ্যাম্প্লিফায়ারগুলো গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে, হিটিং এফেক্টের জন্য নষ্ট হয়ে যেতে পারে। এখানে সিসি অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে কি হয়? সিসি অ্যাম্প্লিফায়ারের ইনপুট ইম্পিডেন্স অনেক বেশি, অর্থাৎ এই দিকের যে রেজিস্ট্যান্স সেটা অনেক বেশি হওয়ার জন্য এদিক থেকে কারেন্ট কিন্তু এ নেবে না। তাহলে কারেন্ট প্রচুর লোডকে সাপ্লাই করে দেবে, কিন্তু সেই কারেন্টটা এই আগের যে অ্যাম্প্লিফায়ারগুলো লাগানো রয়েছে, আটকানো রয়েছে, কানেক্ট করা আছে, সেখানের থেকে সেই কারেন্টটা নেবে না। কোথা থেকে নেবে? সে ডিসি পাওয়ার থেকে কারেন্ট জেনারেট করে লোডের মধ্যে দিয়ে পাঠিয়ে দেবে, এবং লোড সাফিসিয়েন্ট কারেন্ট পেয়ে যাবে। কিন্তু এই লাস্ট স্টেজটা এরকম যদি হতো যে, আমি আবার চার্টে চলে যাচ্ছি, ধরো লাস্টের যে স্টেজটা, হয়তো তুমি এখানে কমন বেসটা লাগিয়ে দিয়েছো, ধরো কমন বেস লাস্ট স্টেজে রয়েছে, কমন বেস লাস্ট স্টেজে রয়েছে, যেটার সঙ্গে লোড কানেক্ট করা আছে। তাহলে কমন বেসের ক্ষেত্রে আউটপুট ইম্পিডেন্স হাই হয়। তাহলে একটা ব্ল্যাক বক্স দিয়ে আঁকছি, এটা হচ্ছে কমন বেস, এবং এটার সঙ্গে লোড কানেক্ট করা আছে। এই লোডটা এখান থেকে প্রচুর কারেন্ট টেনে নেবে বলে আমি ধরে নিচ্ছি। এর আউটপুট ইম্পিডেন্স কি হয়েছে? ভেরি হাই। তাহলে আউটপুট ইম্পিডেন্স যদি হাই হয়,
এই লোডটা কিন্তু বেশি কারেন্ট এখান থেকে অ্যাবজর্ব করে নিতে পারবে না, কারণ এখানে এই দুটো পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স অনেকটাই বেশি, আউটপুট পোর্টের রেজিস্ট্যান্সটা অনেক বেশি হবে। আর যদি টেনে নিতেও পারে তাহলে ইনপুট পোর্টের মধ্যে রেজিস্ট্যান্স লো হওয়ার জন্য, যেটাই দেখো লো, এখানটায় লো হওয়ার জন্য এই যে কারেন্টটা যেটা টেনে নিচ্ছে সেটা ইনপুট থেকে খুব তাড়াতাড়ি সে নিতে পারবে। ইনপুট থেকে সে তাড়াতাড়ি নেওয়ার জন্য আগের যে স্টেজটা আছে তার মধ্যে দিয়ে বেশি কারেন্ট ফ্লো হবে, সুতরাং আগের স্টেজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু এখানে তুমি যদি সিসি অ্যাম্পলিফায়ার লাগাও, এখানে তুমি যে লাস্টে যে যদি সিসি অ্যাম্পলিফায়ার লাগাও এই জায়গাটায়, তাহলে সিসি অ্যাম্পলিফায়ার লোডকে প্রচুর কারেন্ট সাপ্লাই করে দেবে, আর ইনপুট ইম্পিডেন্স প্রচুর হওয়ার জন্য সেই কারেন্টটা আগের থেকে কিন্তু আগের স্টেজগুলোর থেকে সে নেবে না বা সে নিতে দেবে না, যেহেতু এই দুটো পোর্টের মধ্যে রেজিস্ট্যান্স অনেক বেশি। সুতরাং আগের যে সমস্ত অ্যাম্পলিফিকেশন যারা করছে তাদের উপর চাপটা পড়বে না। সেজন্য সিসি অ্যাম্পলিফায়ারকে বা এমিটার ফলোয়ারকে বাফার স্টেজ বলা হয়। আমি বাফারের একটা অ্যানালজি তোমাদের এক্সাম্পল হিসাবে বলছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে বাফারটা জিনিসটা কি। ধরো একটা ট্রেন রয়েছে এবং ট্রেনটার সামনে তোমরা দেখবে যে এই ধরনের জিনিস কিন্তু আটকানো থাকে, সামনের দিকে এরকম একটা জিনিস আটকানো থাকে ট্রেনের সামনের দিকে। আঁকাটা খুব বাজে হলো, একদম ট্রেনের প্রত্যেকটা ট্রেনের সামনের দিকে এইরকম একটা জিনিস থাকে, তোমরা দেখেছো কিনা জানি না, দুটো করে এই জিনিস থাকে, এটাকে বলা হয় বাফার। তো এই বাফার কি করা থাকে, এর পেছনের দিকে একটা স্প্রিং আটকানো থাকে। যদি কোনো কারণে কোনো সলিড যেখানে স্টেশনের শেষ প্রান্ত সেখানে গিয়ে যদি ড্রাইভার ব্রেক কষতে কোনো প্রবলেম হয় বা ব্রেকের কোনো রকম প্রবলেম হওয়ার জন্য এই ট্রেনটা এগিয়ে গিয়ে এই শেষ স্টেশনের যে লাস্টে যেখানে লাইনটা বন্ধ করা আছে সেখানে গিয়ে যদি ধাক্কা মারে, এটা কোলাইড করে, তাহলে এই বাফারটা কিছুটা শক অ্যাবজর্ব করে নেবে, যার ফলে ট্রেনটা কম ক্ষতিগ্রস্ত হবে বা অ্যাক্সিডেন্টের যে অ্যামাউন্ট অফ লসটা সেটা অনেক কম হবে। এই বাফারটা অনেকটা কলিশনের যে ইম্প্যাক্টটা সেটা অ্যাবজর্ব করে নেবে, এটাকে বলা হয় বাফার। তাহলে বাফার কি করছে, বাফার এই পেছনের অংশগুলোকে রক্ষা করছে। এই হচ্ছে বাফারের কাজ। তাহলে বাফার নিজে অনেক লোড নিতে পারে কিন্তু তার পেছনের অংশগুলোকে বাঁচিয়ে দেয়। তো এখানেও তাই, ওই কমন কালেক্টর কি করছে, লোডে প্রচুর কারেন্ট সাপ্লাই করে দিচ্ছে, কিন্তু আগের যে সমস্ত স্টেজ আছে, আগের যে সমস্ত অ্যাম্পলিফায়ার গুলো আছে সেই ডিসক্রিট অ্যাম্পলিফায়ার গুলোকে বা তাদের থেকে বেশি কারেন্ট কিন্তু টেনে নিতে দিচ্ছে না। তার কারণ হচ্ছে তার ইনপুট ইম্পিডেন্স অনেক বেশি। ইম্পিডেন্স বেশি হওয়ার কারণে কারেন্টটা কম যাবে। এইবার আসি যে তোমাদের আরেকটু ভালো করে বোঝায় যে মাল্টিস্টেজ অ্যাম্পলিফায়ারের কেন দরকার। আমি একবার বলেছিলাম, তাও আবার বলছি। ধরো এখানে একটা সিগন্যাল রিসিভার থেকে পাওয়া গেল এবং সেই সিগন্যালটাকে একটা হাই ভোল্টেজে অ্যাম্পলিফাই করতে হবে। তাহলে তুমি দেখা গেল যে এইটা হচ্ছে 10⁻⁹ ভোল্ট, এরকম একটা ভোল্টেজ রয়েছে, এটাকে 1 ভোল্ট বা 5 ভোল্ট এরকম নিয়ে যেতে হবে। এবার এখানে একটা অ্যাম্পলিফায়ার করেছো যার ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর হচ্ছে 3। তাহলে ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর যদি 3 হয়, তাহলে 10⁻⁹ ভোল্টকে তুমি 10⁻³ দিয়ে মাল্টিপ্লিকেশন করো, কত হবে? এখানে যে ভোল্টেজটা হবে সেটা হচ্ছে 10⁻⁶ ভোল্ট। তাহলে এটা তো আর 1 ভোল্ট বা 5 ভোল্ট হলো না যেটা লোডে তুমি অ্যাপ্লাই করবে। সুতরাং তুমি আর একবার অ্যাম্পলিফাই করো, এটাকে একবার অ্যাম্পলিফাই করার পরে সে দেখা গেল যে আরো 10⁻⁴ বা এরকম একটা অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর করে দিল, তাহলে হয়ে গেল 10⁻⁻² ভোল্ট। এইখানটায় 10⁻⁻² ভোল্ট হয়ে গেল। তাহলে সেটাও তো সাফিসিয়েন্ট না, সেটা তো 1 ভোল্ট বা 5 ভোল্ট এরকম হয়নি। আবার তুমি এটাকে অ্যাম্পলিফাই করো, মোটামুটি এই অ্যাম্পলিফায়ারটা ধরে নাও 10⁻² বা 100 গুণ অ্যাম্পলিফাই করতে পারে, এবং সেটা করার পরে
এইখানটা যে ভোল্টেজটা তৈরি হলো সেটা 1 ভোল্ট হয়ে গেল। এইবার 1 ভোল্ট যখন হয়ে গেল, এখানে তুমি সরাসরি লোড যদি অ্যাপ্লাই করো তাহলে কি হবে? এগুলো হচ্ছে কমন এমিটার অ্যাম্পলিফায়ার। এখানে লোড সরাসরি তুমি যদি অ্যাপ্লাই করো এই জায়গাটায়, এখানটায় যদি লোড কানেক্ট করে দাও, এখানটা যদি লোড তুমি কানেক্ট করো তাহলে কি হবে? প্রবলেমটা কি হবে এখানটায়? এখানটায় তুমি যদি লোড সরাসরি অ্যাপ্লাই করো তাহলে লোড প্রচুর কারেন্ট টানার যখন চেষ্টা করবে, এই ট্রানজিস্টরের মধ্যে দিয়ে বা এই যে অ্যাম্পলিফায়ার আছে সেটার মধ্যে দিয়ে প্রচুর কারেন্ট যেতে হবে, যার ফলে আগের যে স্টেজগুলো আছে তার মধ্যে দিয়েও প্রচুর কারেন্ট যাবে, কারণ এর ইনপুট ইম্পিডেন্স হাই নয়, এটা কমন এমিটার মধ্যে কাজ করছে। কিন্তু এই লাস্ট স্টেজে তুমি যদি একটা কমন কালেক্টর অ্যাম্পলিফায়ার লাগিয়ে দাও তাহলে তার তো আর ভোল্টেজ অ্যাম্পলিফিকেশনের দরকার নেই, কারণ 1 ভোল্ট অলরেডি রিচ করে গেছে, এখানটা অলরেডি রিচ করে গেছে। সুতরাং তার ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন করার দরকার নেই, তার কি দরকার? কারেন্ট বেশি করে সাপ্লাই করার দরকার লোডে। সেই কাজটাই কমন কালেক্টর অ্যাম্পলিফায়ারটা করে দিতে পারবে। এখান দিয়ে প্রচুর কারেন্ট ঢুকে যাবে লোডের মধ্যে দিয়ে, এবং তার জন্য যে চাপ, সে কিন্তু ইনপুট ইম্পিডেন্স ভেরি হাই হওয়ার জন্য, এখানে ইম্পিডেন্স বেশি হওয়ার জন্য এই আগের স্টেজগুলোর উপরে এই কারেন্টের প্রবল চাপটা এখান থেকে নেবে না, সে নিজের থেকেই ডিসি পাওয়ার সোর্স থেকে সাপ্লাই করে লোডের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবে। এবং ইনপুট ইম্পিডেন্স হাই হওয়ার জন্য এই আগের স্টেজগুলোর উপর কোনো রকম লোডিং হবে না, বা সেগুলোর উপর মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাবে না, এবং সেগুলো বার্ন আউট হওয়ার চান্স কমে যাবে, সার্কিট অনেক স্টেবল হবে। অপরপক্ষে এই সিসি বা কমন কালেক্টর বা এমিটার ফলোয়ারের আরেকটা প্রপার্টি হচ্ছে আউটপুট ইম্পিডেন্স ভেরি লো, অর্থাৎ আউটপুটের যে রেজিস্ট্যান্স সেটা কম। সুতরাং লোড যদি চাই সে প্রচুর কারেন্ট টেনে নেবে উইদাউট এনি ডিফিকাল্টি, কোনো ডিফিকাল্টি ছাড়াই সে প্রচুর কারেন্ট টেনে নিতে পারবে, কারণ আউটপুটের দুটো পোর্টের মধ্যে রেজিস্ট্যান্সটা কম, সেই জন্য প্রচুর কারেন্ট সেখান থেকে সাপ্লাই হতে পারে। সেই জন্য এই কমন কালেক্টরটার কে দিয়ে অ্যাকচুয়ালি কি করা হচ্ছে, এটাকে দিয়ে ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন করা হচ্ছে না, তার আগেই মোটামুটি ভোল্টেজটা অ্যাম্পলিফাই হয়েই আছে, এটা করার দরকার নাই। কিন্তু তার কাজটা কি? শুধুমাত্র বাফারিং এর কাজটা করা। হাই কারেন্ট এটাকে সাপ্লাই করছে, কিন্তু তার জন্য চাপটা আগের যে সমস্ত স্টেজের অ্যাম্পলিফায়ারগুলো আছে সেই স্টেজের অ্যাম্পলিফায়ারগুলোকে সে পুড়তে দিচ্ছে না বা নষ্ট হতে দিচ্ছে না, যাবতীয় মূল যে কারেন্টের লোডটা সেটা নিজেই নিয়ে নিচ্ছে, সেটার জন্য এটা একটা বাফার হিসাবে কাজ করছে। এবার তোমরা বলো যে বাফার জিনিসটা তোমরা বুঝলে কিনা, যে কমন কালেক্টর কিভাবে বাফার হিসাবে কাজ করছে। আমরা এবার ক্লাসিফিকেশন অফ অ্যাম্পলিফায়ার করব। অ্যাম্পলিফায়ার কত ধরনের হতে পারে, তার পার্ট অফ অ্যাম্পলিফিকেশন, সিগন্যালের কতটুকু অ্যাম্পলিফাই করতে পারে। ধরো একটা ইনপুট সিগন্যাল এই ধরনের বা সাইনুসয়েডাল, এরকম সাইনুসয়েডাল, এটা ইনপুট সিগন্যাল, অর্থাৎ ইনপুট ভোল্টেজটাই ধরো এই ধরনের প্যাটার্নের আছে। আউটপুট ভিও যেটা, সেটা হয়তো এরকম পাওয়া গেল, এরকম ধরনের পাওয়া যাচ্ছে, সেই অ্যাম্পলিফাই করে দিয়ে দিচ্ছে, এরকম ধরনের সে অ্যাম্পলিফাই করতে পারলো এরকম। তাহলে সিগন্যালের পুরো পার্টটাই সে অ্যাম্পলিফাই করতে পারলো, এবং তার জন্য কোশেন্ট পয়েন্টটা বা কিউ পয়েন্টটা লোড লাইনের একদম মিডিলে নিতে হচ্ছে।
কোশ্চেন পয়েন্টটা যে আইসি ভার্সেস, যদি তোমরা সি অ্যাম্পলিফায়ার যে ব্যবহার করো তাহলে আইসি ভার্সেস ভিসি এবং তার ক্যারেক্টারিস্টিক যেগুলো ছিল সেগুলো আমি ডিটেলসে না আঁকলে মোটামুটি এঁকে দিচ্ছি এখানটায়। লোড লাইনটা ধরো একদম মিডিলে নিয়েছো, এই অবস্থায় ইনপুটের পুরো সিগন্যালটাই আউটপুটে অ্যাম্পলিফাই হয়ে যাবে, যদিও এটা 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স হয়ে যায়। তো আমি এই ফেজ ডিফারেন্সের ব্যাপারটা যদি ইনক্লুড করি তাহলে সিগন্যালটা এরকম অবস্থায় দাঁড়াবে, এটা এরকম অবস্থায় হয়তো হবে, এরকমভাবে হবে। তো যাই হোক, যদি পুরো সিগন্যালটাই এখানে অ্যাম্পলিফিকেশন হয় পুরো পার্টটা, এবং কিউ পয়েন্টটা যদি একদম মিডিলে থাকে, তাকে বলে ক্লাস এ অ্যাম্পলিফায়ার, ক্লাস এ অ্যাম্পলিফায়ার। আর ক্লাস বি কোনটা? ক্লাস বি অ্যাম্পলিফায়ারটা এরকম, যদি আউটপুট এরকম হয় যে কোশ্চেন পয়েন্টটা তুমি একটা প্রান্তে নিয়েছো, লোড লাইনের একটা প্রান্তে নিয়েছো, হয়তো এই প্রান্তে নিয়েছো, দেখা যাবে যে অর্ধেক পার্ট এখানে অ্যাম্পলিফিকেশন হলো আর বাকি অর্ধেক অ্যাম্পলিফিকেশন হলো না। তাহলে এই ধরনের অ্যাম্পলিফায়ারকে বলা হবে ক্লাস বি অ্যাম্পলিফায়ার, ক্লাস বি অ্যাম্পলিফায়ার। তার মানে কোশ্চেন পয়েন্টটা একটা দিকে চলে যাওয়ার জন্য এইটা এই ধরনের অ্যাম্পলিফায়ার তৈরি হয়, বা কোশ্চেন পয়েন্টটা লোড লাইনের একটা দিকে নেওয়ার জন্য এই প্রবলেমটা হতে পারে। তাহলে এটাকে বলা হচ্ছে ক্লাস বি অ্যাম্পলিফায়ার। এবার যদি ক্লাস এ বি অ্যাম্পলিফায়ার হয় তাহলে সে কি করবে? আরেকটা টাইপের, সেটা হচ্ছে ক্লাস এ বি অ্যাম্পলিফায়ার। এই ক্লাস এ বি অ্যাম্পলিফায়ারটা এই পুরো সিগন্যালটার অর্ধেকের বেশি, মানে ক্লাস বি এর থেকে বেশি, কিন্তু পুরোটার কম, এরকম ভাবে যদি অ্যাম্পলিফাই করে, অর্থাৎ দেখা গেল যে সে কিছুটা অ্যাম্পলিফাই করছে, এরকম ভাবে অ্যাম্পলিফাই করছে, মাথাটা এরকম কেটে যাচ্ছে এখানটায়, এই জায়গাটা হয়তো উপরের এই অংশটা, উপরের অংশটা হয়তো অ্যাম্পলিফাই করতে পারেনি, এই অংশগুলোকে অ্যাম্পলিফাই করতে পারেনি, এইগুলোকে, এই পার্টগুলোকে, হ্যাঁ, বাদ বাকি অংশ অ্যাম্পলিফাই করেছে, এরকম যদি হয় তাহলে তাকে বলা হবে ক্লাস এ বি অ্যাম্পলিফায়ার। এই পুরোটা অ্যাম্পলিফাই করেছে, আবার এটা করতে পারেনি, এরকম ভাবে চলেছে, এরকম ভাবে যদি অ্যাম্পলিফাই করে সাইনুসয়েডালি, তাহলে তাকে বলা হবে ক্লাস এ বি অ্যাম্পলিফায়ার। কোশ্চেন পয়েন্টটা সেক্ষেত্রে কোনো একটা ধারে বা কাট অফ স্যাচুরেশন রিজিয়নের কাছাকাছি নিয়ে যেতে হবে, তবে এই ধরনের অ্যাম্পলিফায়ার হতে পারে। লোড লাইনের একটা ধারে নিয়ে যেতে হবে, এক্সট্রিম পয়েন্টে না নিয়ে গিয়ে। তাহলে ক্লাস এবি অ্যাম্পলিফায়ার একটা পুরো সিগন্যালের অর্ধেকের বেশি অ্যাম্পলিফাই করবে কিন্তু পুরোটার কম অ্যাম্পলিফাই করবে। অর্থাৎ সোজা কথাই ক্লাস এ আর ক্লাস এ বির মাঝামাঝি হচ্ছে ক্লাস বি এর মাঝামাঝি হচ্ছে এ বি অ্যাম্পলিফায়ার। এবার ক্লাস সি কিরকম? ক্লাস সি যদি পুরো সিগন্যাল অ্যাম্পলিফাই তো করবেই না, ক্লাস সিটা, সি অ্যাম্পলিফায়ার যেগুলো, সেগুলো লেস দ্যান হাফ সাইকেল অ্যাম্পলিফাই করে। অর্থাৎ দেখা গেল যে এটা অর্ধেক অ্যাম্পলিফাই করলো ঝপা হঠাৎ করে, অর্থাৎ এইটুকু অ্যাম্পলিফাই করলো, আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, সে এইটুকু অ্যাম্পলিফাই করলো, আবার এটুকু অ্যাম্পলিফাই করলো, আবার এটুকু অ্যাম্পলিফাই করলো, আউটপুটের যে অংশটা সেটা হয়তো এরকম হচ্ছে, এরকম ভাবে হচ্ছে, অর্থাৎ অর্ধেকেরও কম অংশ অ্যাম্পলিফাই করতে পারছে। এটাকে বলা হবে ক্লাস সি অ্যাম্পলিফায়ার। তাহলে আউটপুটটা লেস দ্যান এই হাফ সাইকেল হবে। এবং সেক্ষেত্রে তোমাকে লোড লাইনের একদম বাইরে নিয়ে চলে যেতে হবে। এখানে মানে লোড লাইন তো একটা লাইন, সেই লাইনটা এই যে কোয়াড্রেন্টটা আছে সেই কোয়াড্রেন্টের বাইরে সেট করতে হবে। এই জায়গাটা হয়তো সেট করলে বা এই জায়গাটা যদি সেট করো তাহলে এই ক্লাস সি অ্যাম্পলিফায়ার তৈরি হতে পারে। আবার দেখো, দুটো ক্লাস বি অ্যাম্পলিফায়ার যোগ করে কিন্তু ক্লাস এ অ্যাম্পলিফায়ার তৈরি করা যেতে পারে। অর্থাৎ এ অর্ধেক অ্যাম্পলিফাই করলো আর বাদ বাকিটা আরেকটা বি অ্যাম্পলিফাই করলো, এই অর্ধেকটা একটা বি অ্যাম্পলিফাই করলো, বাকি অর্ধেকটা আরেকটা বি অ্যাম্পলিফাই করলো। এটা করে দুটো বি যুক্ত করে কিন্তু একটা ক্লাস এ অ্যাম্পলিফায়ার তৈরি করা যেতেই পারে। তাহলে আমরা চার ধরনের অ্যাম্পলিফায়ার পড়লাম, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস এ বি অ্যান্ড সি অ্যাম্পলিফায়ার।
এর মধ্যে তোমাদের কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো।